তাহলে আমরা বলছি চৌম্বক বল। চৌম্বক বল কাকে বলে না, কোনো কিউ আধানযুক্ত কোনো আহিত কণা বি চৌম্বক ক্ষেত্রে যদি ভি বেগে গতিশীল হয়, মানে এই যে ধরো একটা বদ্ধ পথ, এই বদ্ধ পথে একটা ক্ষুদ্র অংশ ডিএল, এখানে প্রবাহ হচ্ছে, এদিকে বি চৌম্বক ক্ষেত্র ক্রিয়া করছে, এদিকে আহিত কণা ভি বেগে গতিশীল এবং এরা কত কোণে ক্রিয়াশীল? থিটা কোণে। তখন এখানে যে চৌম্বক বল ক্রিয়া করে সেই চৌম্বক বলের মান হচ্ছে এফ ইকুয়ালস টু কিউ ভি বি, কিউ ইন্টু ভি ক্রস বি। একে যদি আমরা ভেক্টর হিসেবে বিবেচনা করি তাহলে এফ ইকুয়ালস টু কিউ ভি বি সাইন থিটা, এফ ইকুয়ালস টু কিউ ভি বি সাইন থিটা। এটা বলে তোমরা মনে রেখো যে ইকুয়েশনটা আছে, বাকি পরে বলছি। এবার এখান থেকে দেখো, এখান থেকে আমরা কয়েকটা জিনিস আনতে পারি। এখান থেকে আমরা চৌম্বক ক্ষেত্র ভেক্টর বি এর মান জানতে পারি, এর অভিমুখ জানতে পারি, এর একক জানতে পারবো, এর মাত্রা জানতে পারবো, ইত্যাদি ইত্যাদি। প্রথম ক্ষেত্রে 1 নম্বর দেখো, যদি এক্ষেত্রে থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি হয় তাহলে এফ ইকুয়ালস টু কি হবে? কিউ ভি বি সাইন 0। সাইন 0 কত হচ্ছে? 0 সমান কি থাকবে? কিউ ভি বি। সাইন 0 0 হয় মানে পুরোটা 0 হয়ে যাবে। 2 নম্বর, যদি থিটা ইকুয়ালস টু 180 হয় তাহলে এক্ষেত্রে এফ ইকুয়ালস টু কিউ ভি বি সাইন 180, এর ক্ষেত্রে এই মানটা 0 হচ্ছে। 3 নম্বর, যদি থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি হয় তাহলে এফ ইকুয়ালস টু কি পাবো? কিউ ভি বি সাইন 90 সমান হচ্ছে কিউ ভি বি। তখন এই যে মানটা পাবো এটা হচ্ছে ম্যাক্সিমাম মান, সর্বোচ্চ মান। এটা কখন সম্ভব? থিটা 90 ডিগ্রি। এই থিটাগুলো কার কার মধ্যবর্তী কোণ? ভি এবং বি এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। ভি এবং বি এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে তখন এখানে বল পাবো যেটা ম্যাক্সিমাম বল। আর সব ক্ষেত্রে যা কিছু মান পেতে পারি, কিন্তু এক্ষেত্রে এই মানটা আমরা কি পাবো? ম্যাক্সিমাম মান পাবো। এক্ষেত্রে মানটা কি পাবো? ম্যাক্সিমাম মান, ঠিক আছে, সর্বোচ্চ মান পাবো। মানে বলের মান সর্বোচ্চ হতে হলে থিটাকে 90 ডিগ্রি হতে হবে, তখন এফ ইকুয়ালস টু কিউ ভি বি সাইন 90, তখন এফ ইকুয়ালস টু কিউ ভি বি পাবো। এখান থেকে তাহলে ভি এবং বি পরস্পর যদি 90 ডিগ্রি কোণে থাকে তখন সেখান থেকে এফ পাওয়া যায়, এফটা ম্যাক্সিমাম পাওয়া যায়। এক্ষেত্রে আমরা এফ এর অভিমুখ নির্ণয় করতে পারি। আমি একটা ছবি এঁকেছি পাশে, দেখো এখানে ভি আছে, বি আছে, এখানে ভি আছে। এই বি কে এবং ভি কে যদি পরস্পরের সঙ্গে সমকোণে রাখি তখনই এফ ক্রিয়া করে। আমরা এখানে ভি থেকে বি এর দিকে একটা ডান পাকে স্ক্রু ঘোরাবো। এখানে ভি আছে, এটা ভি, এটা হচ্ছে বি, বি আর এটা হচ্ছে এফ। এখানে ভি থেকে বি এর দিকে এখানে একটা ডান পাকে স্ক্রু ঘোরাই, ভি থেকে বি এর দিকে, আচ্ছা ভি থেকে বি এর দিকে এইভাবে, ভি ক্রস বি। এইভাবে যদি একটা স্ক্রু ঘোরাই, এই স্ক্রুটা ভি থেকে বি এর দিকে স্ক্রু ঘোরাবো, তাহলে স্ক্রুটা কোন দিকে আসবে? বাইরের দিকে আসবে। এটা অ্যান্টি ক্লকওয়াইজ স্ক্রু, মানে লেফট হ্যান্ড স্ক্রু ঘোরাচ্ছে। তাহলে এটা স্ক্রু ঘোরালে কি হচ্ছে? এই এফটা বাইরের দিকে আসবে। বাইরের দিকে আসার অর্থ হচ্ছে কি? এইভাবে পেন বরাবর আছে, পেন বরাবর আছে মানে কি? লম্বভাবে আছে। আর আমরা জানি ক্রস গুণের রেজাল্ট লম্বভাবে হয়। তাহলে ভি থেকে বি এর দিকে একটা স্ক্রু ঘোরালে স্ক্রু এর অগ্রগতি যেদিকে হচ্ছে সেদিকে হচ্ছে এখানে বলের অভিমুখ, যেহেতু ক্রস গুণ হচ্ছে তাহলে এই বলটা এখানে এই পেন বরাবর থাকবে। তার মানে এখান থেকে বোঝাচ্ছে ভি এবং বি যদি পরস্পরের সমকোণে থাকে তাহলে তাদের সমকোণে বল ক্রিয়া করে। এক্ষেত্রে বোঝাচ্ছে ভি এবং বি যদি পরস্পরের সমকোণে থাকে তখন এদের সমকোণে এফ বল ক্রিয়া করে। এখান থেকে আমরা ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম করব। বাম হাতের এরকম 3টা আঙ্গুল, তর্জনী, মধ্যমা, বুড়ো আঙ্গুল। তর্জনী, মধ্যমা, বুড়ো আঙ্গুল, এই 3টাকে যদি পরস্পরের সমকোণে রাখি তাহলে এই তর্জনী এটা চৌম্বক ক্ষেত্র বি কে নির্দেশ করবে। তখন এই যে মধ্যমা আছে, মধ্যমা এই আহিত কণার বেগকে নির্দেশ করবে। তখন এই বুড়ো আঙ্গুল বলের অভিমুখ নির্দেশ করবে। বাম হাতে 3টা আঙ্গুল তর্জনী, মধ্যমা, বুড়ো আঙ্গুলকে যদি পরস্পরের সমকোণে রাখি তাহলে তর্জনী চৌম্বক ক্ষেত্রে অভিমুখ নির্দেশ করবে, মধ্যমা আহিত কণার বেগের অভিমুখ নির্দেশ করবে, আর বুড়ো আঙ্গুল হচ্ছে বলের অভিমুখ নির্দেশ করবে। এটা হচ্ছে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। দেখো এখানে এইভাবে দেখাচ্ছি, ভি বি আর এই যে বলের অভিমুখটা পেন বরাবর বলেছিলাম, বলের তলার সঙ্গে বাইরের দিকে, তাহলে এটা হচ্ছে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। এটা চৌম্বক ক্ষেত্র বি এর অভিমুখ নির্দেশ করবে, এটা বেগের অভিমুখ নির্দেশ করবে, আর এটা বলের অভিমুখ নির্দেশ করবে। ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম।
এখান থেকে একক পড়বো এই সমীকরণ থেকে, বি এর একক। দেখো এফ ইকুয়ালস টু কিউ ভি বি, এখান থেকে বি সমান কি লিখতে পারি, বি সমান এফ বাই কিউ ভি। এখানে বলের সংজ্ঞা, আগে চৌম্বক ক্ষেত্র বি এর সংজ্ঞা বলো। যদি কিউ 1 হয় মানে একক হয়, যদি ভি 1 হয় মানে একক হয়, সেখানে যদি একক পরিমাণে বল ক্রিয়া করে তখন চৌম্বক ক্ষেত্র কি হবে, একক। একক আধানযুক্ত কোনো আহিত কণা কোনো চৌম্বক ক্ষেত্রে যদি একক বেগে গতিশীল হয়, একক আধানযুক্ত কোনো আহিত কণা কোনো চৌম্বক ক্ষেত্রে যদি একক বেগে গতিশীল হয়, তখন তার উপরে যদি একক পরিমাণে বল ক্রিয়া করে তখন তার চৌম্বক ক্ষেত্রের পরিমাণ হবে একক, তখন তার চৌম্বক ক্ষেত্রের পরিমাণ হবে একক। এসআই পদ্ধতিতে একক হচ্ছে, আমরা বলে দিয়েছিলাম ওয়েবার পার মিটার স্কয়ার, যাকে আমরা বলছি টেসলা। ওয়েবার পার মিটার স্কয়ার বা টেসলা কাকে বলে, ওয়েবার পার মিটার স্কয়ার বা টেসলা? না, 1 কুলম আধানযুক্ত কোনো আহিত কণা চৌম্বক ক্ষেত্রে 1 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে যদি 1 নিউটন বল ক্রিয়া করে তখন তার চৌম্বক ক্ষেত্রের পরিমাণ হবে 1 টেসলা। 1 কুলম আধানযুক্ত কোনো আহিত কণা 1 মিটার পার সেকেন্ড বেগে যদি কোনো চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করে এবং সেখানে যদি 1 নিউটন বল ক্রিয়া করে তখন তার চৌম্বক ক্ষেত্রের পরিমাণ হবে 1 টেসলা। ওকে, এখান থেকে টেসলার সংজ্ঞা করলাম, এখান থেকে বি এর মাত্রা নির্ণয় করব। তাহলে বি এর মাত্রা ইকুয়ালস টু এখান থেকে এফ এর মাত্রা বাই কিউ এর মাত্রা বাই ভি এর মাত্রা। তাহলে এফ এর মাত্রা বাই কিউ এর মাত্রা ইনটু ভি এর মাত্রা। তাহলে এখান থেকে এফ এর মাত্রা কি, এফ এর মাত্রা হচ্ছে ml টি টু দি পাওয়ার -2, কিউ এর মাত্রা আইটি, আর ভি এর মাত্রা এল টি টু দি পাওয়ার -1। এখান থেকে এই এল আর এই এল কেটে যাবে, এই টি কেটে যাবে, তাহলে থাকবে এম, এটা আই আছে সরি, আই এম আই টু দি পাওয়ার -1, এম আই টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1। কি হলো, এম এল টি টু দি পাওয়ার -2, কিউ হচ্ছে আই টি, বেগ হচ্ছে এল টি টু দি পাওয়ার -1। তাহলে এই এল কাটলো, এটা এম আই টু দি পাওয়ার -1, এই টি টু দি পাওয়ার -1 যদি উপরে যায়, আর সেটা তো কেটে গেছে, এই টি কেটে গেছে, তাহলে এটা টি টু দি পাওয়ার -2, এম আই টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, এম আই টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। দেখো এখানে এটা মাত্রা। আর একটা জিনিস দেখো, এখানে আহিত কণার বেগ এইদিকে, চৌম্বক ক্ষেত্র এদিকে ক্রিয়া করছে, বল এদিকে ক্রিয়া করছে, এটা চৌম্বক বলের। তাহলে চৌম্বক বল এইভাবে ক্রিয়া করছে, আহিত কণাটার বেগ এদিকে, তাহলে সরণ কোন দিকে হয়, আহিত কণা যেদিকে গতিশীল সেই দিকেই সরণ হয়। একটি আহিত কণা যেদিকে গতিশীল হবে সেই দিকটাই কণাটা সরণ হবে, তাই না? তাহলে আহিত কণা যদি চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে গতিশীল হচ্ছে, তার মানে বল ক্রিয়া করছে, বলের সঙ্গে বেগ কি হচ্ছে, সমকোণী ক্রিয়া করছে। তাহলে যেহেতু সমকোণী ক্রিয়া করছে, তাহলে এখানে এর ক্ষেত্রে কৃতকার্য সরণ তো বেগের অভিমুখে হবে, তাহলে বলের সঙ্গে বেগের অভিমুখ কি হচ্ছে, 90 ডিগ্রি। যেহেতু বেগের অভিমুখে সরণ হয়, তাহলে বল আর সরণও কি হচ্ছে, পরস্পর 90 ডিগ্রি কোণে আছে। তাহলে এক্ষেত্রে কৃতকার্য কি হবে, কৃতকার্যটা বি ইকুয়ালস টু বল ইন্টু সরণ, মানে এফ ইন্টু এস ইন্টু কস 90। তাহলে cos 90 যেহেতু 0, তাহলে কৃতকার্য কত হচ্ছে 0। মানে এক্ষেত্রে চৌম্বক বল কোনো কার্য করে না, অর্থাৎ চৌম্বক বল একটি কার্যহীন বল, অর্থাৎ চৌম্বক বল একটি কার্যহীন বল। দেখো এক্ষেত্রে আমরা একটা সমীকরণ পড়েছি ক্লাস 11-এ, যে কৃতকার্য হলো গতিশক্তির পরিবর্তন, হাফ এম ভি ওয়ান স্কোয়ার মাইনাস ভি টু স্কোয়ার। তাহলে এখানে চৌম্বক বল এখানে কোনো কার্য করছে না, তাহলে কার্য যদি 0 হয়, 0 ইকুয়ালস টু হাফ এম ভি ওয়ান স্কোয়ার মাইনাস ভি টু স্কোয়ার। তাহলে সরল করলে ভি ওয়ান স্কোয়ার ইকুয়ালস টু ভি টু স্কোয়ার, মানে ভি ওয়ান ইকুয়ালস টু ভি টু। তার মানে কি হচ্ছে, দ্রুতি ধ্রুবক থাকছে। চৌম্বক বল যেখানে কার্যহীন বল, তাই এক্ষেত্রে যে আহিত কণাটা চৌম্বক ক্ষেত্রে গতিশীল হচ্ছে তার বেগ সবসময় এখানে ধ্রুবক থাকছে। যে আহিত কণাটা চৌম্বক ক্ষেত্রে গতিশীল হচ্ছে তার বেগ কি হচ্ছে, এখানে ধ্রুবক থাকছে। যেহেতু বেগ ধ্রুবক, মানে এটা বেগ ধ্রুবক থাকে, বেগ ধ্রুবক থাকলে তার গতিশক্তি ধ্রুবক থাকবে, হাফ এম ভি স্কয়ার, তো গতিশক্তি এখানে ধ্রুবক থাকবে। তাহলে চৌম্বক বল যেখানে ক্রিয়াশীল হয় সেক্ষেত্রে আহিত কণার বেগ ধ্রুবক থাকে বা দ্রুতি ধ্রুবক থাকে, সঙ্গে সঙ্গে তার গতিশক্তি ধ্রুবক থাকে। চৌম্বক বল একটি কার্যহীন বল।